গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প বুদ্ধদেব গুহর লেখা বৃষ্টির দিনে মনে মনে। প্রথমে আমরা একটু জেনে নিই লেখক বুদ্ধদেব গুহ সম্বন্ধীয় কয়েকটি কথা। বুদ্ধদেব গুহ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বিশিষ্ট কথা সাহিত্যিক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1936 খ্রিস্টাব্দে এবং পরলোক গমন করেন 2021 খ্রিস্টাব্দে। তাঁর লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল অরণ্য, বন্যপ্রাণী এবং প্রকৃতির নিখুঁত ও রোমাঞ্চকর বর্ণনা। বিশেষ করে পূর্ব ভারত ও মধ্যপ্রদেশের জঙ্গল তার বহু উপন্যাসের পটভূমি হিসেবে উঠে এসেছে। কিশোর ও তরুণ পাঠকদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় তাঁর সৃষ্ট কাল্পনিক চরিত্র ঋজুদার জন্য। ঋজুদা এবং তাঁর সহযোগী রুদ্রর রোমাঞ্চকর জঙ্গল অভিযানের গল্পগুলো বাংলা কিশোর সাহিত্যে এক অনন্য স্থান অধিকার করে আছে। তাঁর অন্যান্য কালজয়ী সৃষ্টিগুলোই হল বড়দের জন্য লেখা তার বহু উপন্যাস, তার মধ্যে মাধুকরী, কোজাগর, হলুদ বসন্ত, সবিনয় নিবেদন, লবঙ্গীর জঙ্গলে বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি পেশায় ছিলেন সাহিত্যিকের পাশাপাশি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এছাড়া গান, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত ও পুরাতনী গান এবং ছবি আঁকাতেও তার দারুণ পারদর্শিতা ছিল। বাঙালি মধ্যবিত্ত মননে অরণ্যের রোমাঞ্চ এবং নাগরিক জীবনের টানাপোড়েনকে এক অদ্ভুত সুন্দর ভাষায় মিলিয়ে দেওয়ার জন্য তিনি বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আসুন এবার শোনা যাক আজকের গল্প বুদ্ধদেব গুহর লেখা বৃষ্টির দিনে মনে মনে। এবার বর্ষা প্রথম থেকেই জাঁকিয়ে বসেছে এসে, এবং জুলাইয়ের শেষেই নদী, নালা, খাল, বিল ভরে গেছে। তাই সেপ্টেম্বরের শেষে গিয়ে কী যে হবে তা ভাবার। বর্ষা কখনো অতিবর্ষণ, প্লাবন এবং সর্বগ্রাসী খরস্রোতা নদীর বন্যায় তাণ্ডব করে বটে, কিন্তু তবু বলবো বর্ষার মতো ঋতু নেই। রবীন্দ্রনাথ যত গান বর্ষার উপর লিখে গেছেন, এত গান আর কোনো ঋতুর উপরেই লেখেননি। যখনই বৃষ্টি পড়ে আমার অফিস যেতে একেবারেই ইচ্ছে করে না, কোনো কাজই করতে ইচ্ছে করে না। শুধু ইচ্ছে করে জানালার ধারে বসে একা একা বৃষ্টি পড়া দেখি, নয়তো গুনগুন করে শুধু নিজেকে শুনিয়েই কোনো রকম গান গাইতে, যেমন গান বৃষ্টির সঙ্গে, গাছে পাতায়, নদী নালায় মিশে চারিদিকের ভেজা প্রকৃতির সঙ্গে একেবারে একাকার হয়ে যায়। বাজে করুণ সুরের মতো কোনো গান। বৃষ্টি পড়লেই অনেক পুরনো কথা মনে পড়ে আমার। বৃষ্টির দিনে কত বিভিন্ন জায়গার ভেজা দিনগুলির কথা চকিতে ফিরে আসে মনের মধ্যে, ফিরে এসে মনকে উদাস বিবশ করে দেয়। অনেক দিনের কথা, তখন আমি স্কুলে পড়ি। এক বর্ষার বিকেলে গারো পাহাড়ের রাজধানী তুরা থেকে বেরিয়েছি আমরা গাড়িতে গৌহাটির পথে। সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি পথ ছেড়ে নেমে এসেছি আমরা সমতলে। সারা পথই বৃষ্টি পেয়েছি। সমতলে নামতে বিদ্যুৎ চমকাতে লাগলো। প্রায় 1.5-2 ঘন্টা সমানে অমন বিদ্যুৎ চমকাতে আর কখনো দেখিনি কোথাওই। বিদ্যুৎ চমকালেই সেই কথা মনে পড়ে যায়। বিদ্যুৎ স্পৃষ্ট হইনি যদিও, কিন্তু বিদ্যুৎ মোহিত হয়ে গিয়েছিলাম এবং আজও হয়ে আছি এত বছর পরে। আসামের গোয়ালপাড়া জেলা আর গারো হিলসের সীমানা চিহ্নিত করে একটি খুব সরু কিন্তু খুব গভীর নদী বয়ে গেছে। তার নাম জিঞ্জিরাম। গারো ও রাভা উপজাতিদের ছবির মতো বস্তির পাশ দিয়ে এঁকে বেঁকে ছায়াছন্ন গভীর অন্ধকারের মধ্যে দিয়ে বর্ষায় কানায় কানায় ভরা নদীর পথ।
কুমিরের জন্য এই নদী কুখ্যাত। প্রতি বর্ষায় অনেক লোক কুমিরের পেটে যায় এই অঞ্চলে। নানা রকম কুমির, তবে মেছো কুমিরের চেয়ে এমনি কুমিরই বেশি। ছোট্ট ছইওয়ালা নৌকোতে আমরা গেছিলাম ভরা বর্ষায়, ব্রহ্মপুত্র নদ বেরিয়ে সেই নদীতে। শিশি করে শীষ দেয় সেখানে কুমিরেরা। এত বড় কুমির আছে জিঞ্জিরামে যে তাদের মাথার কাছে চামড়া কুঁচকে ডাবের মতো উঁচু হয়ে থাকে। ওখানকার লোকে বলে ঘটওয়ালা কুমির। কি বৃষ্টি, কি বৃষ্টি, অনুক্ষণ বৃষ্টি। নৌকো চলেছে বৃষ্টির মধ্যে মধ্যে। মাঝি লুঙ্গিটা গুটিয়ে কোমরে বেঁধে দাঁড় বাইছে। ওখানে লগি তল পায় না। ভেজা পানকৌড়ি আর বেলে হাঁস নদীর কাদায় পায়ের পাতার দাগ কেটে কেটে কবিতা লিখছে। রাভাতলা গ্রামের মেয়েরা দুপাশ থেকে ঝুঁকে পড়া বড় বড় মহিরুয়ের ছায়ায় অন্ধকার সরু নদীর ঘাটে গা ধুতে, কাপড় কাচতে নেমেছে ভয়ে ভয়ে। এইসব ঘাট থেকে কুমির তাদের ধরে নিয়ে চলে যায় নদীর গর্ভে। খোলা অন্ধকারে জলের গভীরে নদীর পাড়ের কাদার মধ্যে তাদের গর্ত আছে। সেই গর্তে নিয়ে গিয়ে মানুষ খায় ওরা। কুমির মারা পড়লে তাদের পেট থেকে মেয়েদের চুড়ি, বালার হাড়, ছোটদের কোমরের পৈছা, পুরুষ মানুষের আংটি সব পাওয়া যায়। তখনই বোঝা যায় যে কোন কুমির কাকে খেয়েছে। বৃষ্টির কথা ছেড়ে অন্য কথায় চলে এলাম, কিন্তু বৃষ্টির কথা মনে হলেই জিঞ্জিরামের কথা মনে পড়ে আমার। বৃষ্টির সঙ্গে সেই স্মৃতি মাখামাখি হয়ে ভিজে রয়েছে। হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে রাধা ভাঙনি মাছের ঝোল দিয়ে মিষ্টি লাল চালের ভাত খেতাম। সেই বৃষ্টির দিনের মাছ ভাতের আঁশটে গন্ধটিও যেন এখনো আঙুলে জড়িয়ে রয়েছে। 30 বছর পরও। আর পেছিয়ে গেলে মনে পড়ে রংপুরের কথা। তিস্তা থেকে আসা গোঘট নদীর সঙ্গে যুক্ত ক্যানালের পাড়ে ছিল বাবা কাকাদের জমি জমা এবং তাঁদের বাড়ি। বর্ষাকালে সেই ক্যানাল দিয়ে হু হু করে জল ছুটত। গোবক ভিজত বিজ্ঞর মতো গাছে বসে, যেন কনফুসিয়াসের ফার্স্ট কাজিন। গরু বলদ বিনা প্রতিবাদে ভিজতে ভিজতে হঠাৎ হাম্বা করে ডেকে উঠে বর্ষার ভেজা প্রকৃতিকে চমকে দিত। হাঁসেরা প্যাক প্যাক করে মাথা খারাপ করে দিত। সন্ধে হলে সদর থেকে ফিরে যেত ছোট ছোট মুসলমান ছেলেরা দুধ বিক্রি করে দুধের পোড়া মাটির কালো হাঁড়ি বাজিয়ে গান গাইতে গাইতে। তিস্তা নদীর গান, বগার ফাঁদে পড়ার গান, ফতিমা বিবির গান, কত রকম গান। শঙ্কামারি শ্মশানের রাস্তায় পাশের বাঁশঝাড়ে জোনাকি জ্বলত। প্রথম বসন্তের আম গাছে আমের মুকুল আসার মতো জোনাকিতে ছেয়ে যেত গাছ পাতা। পিছনের মাঠে সাপে ব্যাঙ ধরত, শেয়াল ডাকত বৃষ্টিতে ভিজতে ভিজতে। বাগানের জলপাই গাছের নিচের ঝোপের মধ্যে কুণ্ডলি পাকানো প্রকাণ্ড দরাজ সাপটা অস্বস্তিতে নড়ে চড়ে উঠত। বরিশালে ইলশে গুঁড়ি বৃষ্টি দেখেছি। তোমরা নিশ্চয়ই সেই বিখ্যাত কবিতাটি পড়েছ, ইলশে গুঁড়ি ইলিশ মাছের ডিম। পড়নি? না পড়লে পড়ো। স্টিমার ঘাটের অনেক দূরে জেলে নৌকোর ঘাট চকচকে রূপলি ইলিশ মাছে নৌকো ভর্তি করে জেলেরা এসে বৃষ্টির মধ্যে নৌকো ভিড়ত ঘাটে। 1 টাকায় 3টে মস্ত মস্ত 2.5-3 কেজির ইলিশ। তোমরা কেউ কি জ্যান্ত ইলিশ দেখেছ? তোমরা কেন, খুব কম লোকই দেখেছে, একই জেলেরা ছাড়া। জল থেকে তুললেই ইলিশ মাছ মরে যায়। বড় শখের প্রাণ ওদের, কষ্ট করে বাঁচতে চায় না অন্যদের মতো। রুই, কাতলা, কই, মাগুর, ট্যাংরা, পুঁটি জল থেকে তোলার পরও বেঁচে থাকার জন্যে আপ্রাণ চেষ্টা করে। ভরা বৃষ্টির রাতে খোলা নদীর মধ্যে তোমরা কেউ স্টিমারে সার্চ লাইট দেখেছ? মনে হয় হাজার হাজার ইলিশ মাছ জল ছেড়ে উঠে পড়েছে, তাদের লক্ষ লক্ষ আঁশ চকচক করছে আলোতে। তোমরা কেউ কি বৃষ্টির মধ্যে বরিশাল থেকে খুলনার পথে
অথবা ঢাকা গোয়ালন্দের পথে খোলা ডেকে দাঁড়িয়ে ঝোড়ো জোলো হাওয়ায় স্টিমারের বাবুর্চির রাঁধা মুরগির ঝোল আর ভাত খেয়েছ? আহা, কি স্বাদ! পৃথিবীর কত জায়গায় কত রান্নাই তো খেলাম, অমন স্বাদ আর কোনো রান্নায় পেলাম না। উড়িষ্যার ঘন জঙ্গলে মহানদীর অববাহিকায় অন্ধকারা বৃষ্টির মধ্যে চুপ করে দাঁড়িয়ে থাকা অন্ধকার পাহাড়ের মতো হাতির দলকে তোমরা কি কেউ বৃষ্টিতে ভিজতে দেখেছ? তখন দেখলে মনে হয় ওরা স্থবির, চিরদিন বুঝি ওরা এমনি করেই দাঁড়িয়েই থাকবে, চিরদিন বুঝি ওরা এমনি করে দাঁড়িয়েই থাকবে। বৃষ্টির দিনে বাঘেদের বড়ই অসুবিধে। ওরা বেড়ালের বনপবঞ্ঝী বলে জলকে ওদের খুবই অপছন্দ। বৃষ্টির পর যখন গাছগাছালি থেকে টুপটাপ করে জল পড়ে, তখন ওরা বনের মধ্যে বন বিভাগের বানানো চওড়া পথে এসে বসে থাকে জল এড়াবার জন্য। কিন্তু সুন্দরবনের বাঘ, তারা জলকে তেমন কেয়ারই করে দাঁড়িয়ে মাঝি যখন বর্ষার বিকেলে এপার ওপার দেখা যায় না মাতলা, হেড়ো ভাঙা, তখন সেই ডাক নদী বেয়ে মুহূর্তের মধ্যে কত মাইল যে ছুটে যায় তা যে শুনেছে সেই জানে। সুন্দরবনের মধ্যে কিছু উঁচু জমি আছে, তা জোয়ারে এবং বর্ষাতেও জলে ডোবে না। জেলে, বাউলে, মৌলেরা সেই রকম জমিকে বলে ট্যাঁক। বর্ষাকালে সেই ট্যাঁকের মালিকানা নিয়ে জানোয়ারদের মধ্যে মারামারি লেগে যায়। শিঙাল, হরিণেরা শিঙে শিঙে খটাখট আওয়াজ করে লড়াই করে, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাঁদরগুলো কিচিরমিচির করতে করতে গাছ থেকে তাদের সাপোর্ট করে হাততালি দেয়, চেঁচায়, যেন গ্যালারিতে বসা দর্শক মোহনবাগান ইস্টবেঙ্গলের সিল্ড ফাইনাল দেখছে। পূর্ব আফ্রিকাতে গোরঙ্গোরো বলে একটি মৃত আগ্নেয়গিরি আছে। সেই আগ্নেয়গিরি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আগ্নেয়গিরি ছিল। তার বলয়ের গভীরে অনেক বর্গ কিলোমিটার পরিধির বিরাট এক গর্ত। টুপিকে উল্টো করে দিলে যেমন দেখায় তেমন দেখতে লাগে গর্তটি। তার মধ্যে আবার হ্রদও আছে, বৃষ্টির মধ্যে সেই লেকে ফ্লেমিঙ্গো পাখিরা তাদের আশ্চর্য গোলাপি সাদা শরীর আর লম্বা লম্বা ঠ্যাং নিয়ে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির মধ্যেই থমসন গ্যাজেল ধরে তার মাংস খায় ছিঁড়ে ছিঁড়ে। সিংহ সিংহী ধাড়ি বাচ্চার দল বড় কালো মোষ মেরে তার পেটের মধ্যে মুখ ঢুকিয়ে রক্তে নাক, মুখ, গোঁফ, কপাল সব লাল করে বিরাট আওয়াজে ভুরিভোজ করে। জেব্রার দল জংলি গাধার মতো দৌড়দৌড়ি করে এদিকে ওদিকে। পায়ের খুঁড়ে ভিজে কালো নিভে যাওয়া আগ্নেয়গিরির মাটি ছিটিয়ে। সুইজারল্যান্ডের লেক জিনিভার উপর যখন বৃষ্টি পড়ে, তখন বরফ ঘেরা পাহাড় চূড়ো আর লেকের জলের রং এক হয়ে যায়। হাওয়াই দ্বীপপুঞ্জে যখন বৃষ্টি নামে, তখন হাওয়াইনরা কানে হাইবিস্কাস ফুল গুঁজে আমাদের দেশের লুঙ্গির মতো রঙিন পাগো পাগো পরে খড়ের চালার নিচে নাচ গান করে। মাহে লাহে আর লাই টাই খায়। মাহে লাহে মাছের একরকম রান্না, আর লাই টাই পানীয় এক রকমের। আফ্রিকার রিফট ভ্যালিতে যখন বৃষ্টি পড়ে, তখন 7 ফুট লম্বা মাসাই রাখাল হাতে বল্লম নিয়ে লাল রঙা পোশাক পরে এক পায়ে দাঁড়িয়ে একটি পা গুটিয়ে নিয়ে অন্য পায়ের হাঁটুর কাছে রেখে এক ঠ্যাং বকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজে। ওদের চোখে মুখে কোনো ভাবান্তর ঘটে না, নাক চোখ দিয়ে জল গড়ালেও। মাঝে মাঝে কেবল পিচিক পিচিক করে থুতু ফেলে এদিকে ওদিকে, যেন সমস্ত নাগরিক মেকি সভ্যতার একেবারে মুখেরই ওপর। তোমরা সবাই সুকুমার রায়ের ভালো রে ভালো কবিতাটি নিশ্চয়ই পড়েছ। আবোল তাবোলের সেই কবিতার শেষ লাইন, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়। ওকে আমি দেখিনি কখনো, দেখা সম্ভবও ছিল না, কারণ আমি জন্মাবার আগেই উনি মারা যান। কিন্তু উনি বেঁচে থাকলে সাজেস্ট করতাম, কিন্তু সবার চাইতে ভালো বর্ষা রাতে খিচুড়ি লিখতে। সুনির্মল বসু লিখেছিলেন, খিচুড়িতে ডিম ভাজা, তরকারিতে শিম ভাজা।
বৃষ্টির রাতে ভাজা মুগের ডালের মটরশুঁটি দেওয়া ভুনি খিচুড়ি, সুগন্ধি সোনারঙা গাওয়া ঘি, কড়কড়ে করে আলু ভাজা, ডিম ভাজা, তোপসে মাছ অথবা ইলিশ মাছের গাদা ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেয়ে আতর লাগানো নকশি কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকার মতো রাজসিক আনন্দ বোধহয় আর কিছুই নেই। কিন্তু তোমরা যারা শহরে থাকো তারা বড়ই অভাগা। তোমাদের জন্যে আমার খুব কষ্ট হয়। বৃষ্টির দিনে গ্রাম বা জঙ্গলে চলে যাও। আমাদের দেশটা কি সুন্দর! এমন বৈচিত্র্য, এমন সৌন্দর্য পৃথিবীর কোনো দেশেই নেই। টিনের বা খাপড়ার বা খড়ের চালে বৃষ্টির শব্দ শোনার মতো আনন্দ আর কিছুই নেই। টিনের চালে বৃষ্টি পড়লে মনে হয় খই ভাজছে কেউ, নয়তো বৃষ্টির পুকুরে পুঁটি মাছ লাফাচ্ছে মনের আনন্দে ধেই ধেই করে। খাপড়ার চালে বৃষ্টি পড়লে মনে হয় ঝাঁচা মাচা করে কোনো দেহাতি লোক দূর পাহাড়ের আড়াল থেকে বুঝি মাদল বাজাচ্ছে। আর খড়ের চালে বৃষ্টির শব্দকে মনে হয় তোমার কোনো খুবই প্রয়োজন। মা, মাসি, ঠাকুমা বা দিদিমা তোমার একেবারে কানের কাছে ফিসফিস করে কোনো রূপকথার গল্প বলছেন। হাজারিবাগ আর পালামৌর বৃষ্টি এমনই ফিসফিসে, রূপকথার গল্পের মতো। পড়ছে তো পড়ছেই। এখন যেমন স্মৃতির পাখিরা বসছে এসে ফিসফিস করে আমারও বুকের দাঁড়ে ফিরে ফিরে, আর আমাকে উদাস বিষণ্ণ করে দিচ্ছে আলসেতে ভেজা পায়রা ডাকা এই বিচ্ছিরি শহরের ইট কাঠের প্রাণহীন জঙ্গলে এক বৃষ্টির দুপুরে। আজকের গল্প বুদ্ধদেব গুহর লেখা বৃষ্টির দিনে মনে মনে। গল্পটি পড়া হল সন্দেশ পত্রিকার 1388 খ্রিস্টাব্দের ভাদ্র আশ্বিন সংখ্যা থেকে। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আজকের মতো টাটা।